এদিকে স্বর্ণকলির জ্ঞান ফিরে আসে। বসে বসে বিশ্রাম নিচ্ছিল আর মনে মনে ভাবছিল, এত কাছে গিয়েও আমি তাকে পেলাম না। কিন্তু ওই ডাকাতগুলা কারা ছিল, আর আমাকে মারার চেষ্টাই বা কেন করেছিল? আমি তো কিছুই বুঝলাম না। রাজকুমার ঠিক আছেন তো? তখনই সেখানে কর্ণকলি আসে। বোন, এখন তো শরীর কেমন আছে? একটার পর একটা বিপদ শুধু তোর উপরে আসছে। আমি তোকে নিয়ে বাড়ি চলে যাব, এখানেও থাকবো না। তোর শরীরটা একটু ভালো হলেই আমরা এখান থেকে চলে যাব বোন। বাবা মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি, ওই বাড়িতেই আমরা ভালো থাকব। তখন স্বর্ণকলি বলে ওঠে, না দিদি, আমি এখান থেকে এত তাড়াতাড়ি যাব না। ভালো পরীর কথা মতো সব কিছু যে মিলে গিয়েছে। আমি আমার মায়ের সন্ধান পেয়েছি, আমার তার কাছে যেতে হবে, তাকে খুঁজে বের করতে হবে। আমার জানতে হবে আমার মায়ের কাছে থেকে তার সন্তানদের কেন আলাদা করে দেওয়া হয়েছিল। সব কিছুর হিসেব আমাকে নিতে হবে দিদি। কর্ণকলি কেঁদে কেঁদে বলে। না রে বোন, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই আর কোথাও যাবি না। আমি তোকে হারাতে চাই না বোন। বাবা মা নেই এই দুনিয়াতে, তুই ছাড়া আমার আর কেউ নাই। তোকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই। আমি তোকে কোথাও যেতে দেব না। তখন স্বর্ণকলি বলে, দিদি, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। তুমি আমাকে হারাতে চাও না, আমার কোনো ক্ষতি হোক তাও তুমি চাও না। তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু দিদি, তুমি বোঝার চেষ্টা করো, এটা যে আমার নিয়তি। আমার জন্মধারিণী মা যে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ আমার করতে হবে। আমার যেতে হবে দিদি, আমার যেতে হবে। তখন কর্ণকলি রাগ করে বলে, ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি আর তোকে কিচ্ছু বলবো না। আর কেনই বা বলবো? আমি তো তোর নিজের বোন না। এখন তুই বড় হয়ে গেছিস, তুই কি আর আমার কথা শুনবি? যা ইচ্ছা কর, আমি তোর সাথে আর কোনো কথা বলবো না। রাগ করে সেখান থেকে চলে যায়। দিদি, যেও না, দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার যে কোনো উপায় নেই। ওনার জন্য আমার মন সব সময় কাঁদে। কেন জানি না, অজানা এক মায়া সবসময় ওনার মুখটাই আমার চোখে ভাসে। আমার যে যেতেই হবে। আমি সব সত্য জেনে কিভাবে চুপ করে বসে থাকব? আমার অতীত আমাকে টানছে, আমাকে যেতেই হবে। এই ভাবনায় স্বর্ণকলি বাইরের দিকে চলে যায়। কর্ণকলিকে ডাকতে ডাকতে সে ছাদে উঠে যায়। দিদি রাগ করে কোথায় চলে গেল? আমি তো ভাবছিলাম রাগ করে হয়তো ছাদে এসেছে, কিন্তু এখানে তো দিদি নেই। তাহলে নিশ্চয়ই বাগানে গিয়ে রাগ করে বসে আছে। যাই, দিদির রাগ ভাঙাই। ঠিক তখনই হঠাৎ একটি দমকা হাওয়া আসে। সঙ্গে সঙ্গে সাদা পরী সেখানে হাজির হয়। সাদা পরী বলল, স্বর্ণকলি, তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছ। চুপ করে বসে থাকলে চলবে না। তোমাকে তোমার আপনজনদের টানে যেতে হবে, তাদের কষ্ট দূর করতে হবে, তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে হবে। চুপ করে বসে থাকলে কোনো কিছুরই সমাধান হবে না। স্বর্ণকলি বলল, সাদা পরী, আমি সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো। গ্রামের মানুষ যাকে বানরের মা বলে চেনে, উনিই কি আমার জন্মধারিণী মা? কেন জানি না, ওনার জন্য আমার মনটা সবসময় ছটফট করে। সবসময় শুধু ওনার কথাই মনে পড়ে। বলো সাদা পরী। সাদা পরী বলল, হ্যাঁ স্বর্ণকলি, তোমার সন্দেহ একদম ঠিক। ওই দুঃখিনীই তোমার মা, কথাকলি। তোমাকে তার কষ্ট দূর করতে হবে। আর দেরি করো না, যাও তোমার মায়ের কাছে, নিজের পরিচয় দাও। জেনে নাও তোমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া ষড়যন্ত্রের কথা, আর তার প্রতিশোধ নাও। স্বর্ণকলি দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে সাদা পরী, আমি যাব আমার মায়ের কাছে। আমি অবশ্যই যাব। যারা আমাদের মায়ের কোল থেকে আলাদা করেছিল, যারা অন্যায় করেছিল, আমি কাউকেই ছাড়ব না। সাদা পরী মৃদু হেসে বলল, ঠিক আছে স্বর্ণকলি, তুমি তোমার লক্ষ্যে অটুট থাকো। কখনো লক্ষ্যচ্যুত হবে না, তুমি সফল হবেই। আমরা সাদা পরীরা সবসময় তোমার জন্য দোয়া করি। তুমি তোমার প্রাপ্য সম্মান এবং তোমার মায়ের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারবে, ইনশাল্লাহ। এই কথা বলে সাদা পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমার সন্দেহটাই ঠিক ছিল, ওই মায়াবী চেহারার মানুষটাই আসলে আমার মা। তাই তো এই মুখটা বারবার আমার চোখে ভেসে ওঠে। ওনার মুখটা একবার দেখার জন্য আমার বুকটা ছটফট করে। না না, আর দেরি করলে হবে না, আমার যেতে হবে আমার মায়ের কাছে। স্বর্ণকলি সেখান থেকে চলে যায়।
এদিকে রাজকুমার তার সৈন্যদের নিয়ে চলে যায় ওই ডাকাতের আস্তানায়। রাজকুমার জোরে জোরে ডাকতে থাকে। এই রঘু, বেরিয়ে আয়, তোদের কাউকে আজ আমি ছাড়ব না। সব কটাকে ধরে নিয়ে গিয়ে রাজপ্রাসাদের কারাগারে বন্দি করব আর তোদের শাস্তির ব্যবস্থা করব। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। রাজকুমারের ডাকাডাকিতে কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন রাজকুমার বলে, কি ব্যাপার, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না? মনে হয় লুকিয়ে বসে আছে। যাও, তোমরা ভেতরে গিয়ে সব কটাকে ধরে নিয়ে আসো। সৈন্যরা ডাকাতের আস্তানার ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে খুঁজে কাউকে না পেয়ে তারা বেরিয়ে আসে। ডাকাতগুলো মনে হয় এখান থেকে পালিয়ে গিয়েছে। আজ আস্তানার মধ্যে কেউই নেই, না আছে কারো কোনো আসবাবপত্র। আমার মনে হয় ওরা আগেই টের পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে ওরা যাবে কোথায়? যেখানেই থাক ওদের খুঁজে বের করবই। আরে ষড়যন্ত্রের আসল অপরাধীকেও খুঁজে বের করবই। চলো চলো, এখানে থেকে লাভ নেই, আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তারা সেখান থেকে চলে যায়। এদিকে কর্ণকুলি বাগানে বসে বসে কান্না করছিল। আর অভিমান নিয়ে বলছিল, কত সুন্দর সাজানো গোছানো ছিল আমাদের ছোট্ট একটি সংসার। মা মারা যাওয়ার পরও কোনো কষ্টের ছায়া পড়েনি আমাদের সংসারে। কত ভালো ছিলাম আমরা। সব কিছু যেন এক নিমিষেই অন্যরকম হয়ে গেল। বাবা আমাদের ছেড়ে চলে গেল। এদিকে বোনও তার নিজের বাবা মায়ের খোঁজে অস্থির পড়ে রইল। শুধু আমি একা। হে আল্লাহ, তুমি আমাকেও নিয়ে নাও আমার বাবা মায়ের কাছে। কার জন্য বেঁচে থাকবো আমি এই পৃথিবীতে? তখন সেখানে স্বর্ণকলি আসে। দিদি, তুমি আমার উপর রাগ করেছ? তুমি বোঝার চেষ্টা করো, যার ভাগ্যে যা আছে তা তো হবেই। নিয়তি যে কখনো কাউকে ছাড়ে না। দিদি জানো, আমার সন্দেহটাই ঠিক ছিল। ওই দুঃখিনী মায়াবী চেহারার মানুষটাই আসলে আমার গর্ভধারিণী মা। দিদি, তুমি জানো না উনি কত কষ্টে জীবনযাপন করছে? একসময়ের মহারানী এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র কিছু মানুষের ষড়যন্ত্রে। বলো দিদি, আমি কিভাবে তার কাছে না গিয়ে চুপ করে বসে থাকব? তুমি বলো। কর্ণকলি অন্যদিকে হয়ে বসে থাকে। দিদি, তুমি আমার দিকে। ঠিক আছে, যখন আমার সাথে কথাই বলবে না তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। স্বর্ণকলি সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে কর্ণকলি ডাক দেয়। দাঁড়া বোন, তুই আমার আদরের একমাত্র ছোট বোন। আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? তোকে অনেক বেশি ভালোবাসি, তোকে হারানোর ভয় পাই। তোকে ছাড়া যে আমি একা হয়ে যাব। কিন্তু তোরও তো এখানে কোনো দোষ নেই, তোকে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই। তুই যা বোন, তুই তোর মায়ের কাছে। কিন্তু এখন না, একটু সুস্থ হবে তারপরে। স্বর্ণকলি বলল, ঠিক আছে দিদি, আমি সুস্থ হওয়ার পরে আমার মায়ের খোঁজে বেরোবো। দিদি, তুমি চিন্তা করো না। কেন একা হবে? আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমরা দুই বোন একসাথে থাকব। আমার বাবা মাকে খুঁজে পেলে যে আমি তোমাকে ভুলে যাব, এটা তুমি মনে করো না। আমার বাবা মা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তুমিও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসার ছায়া তুমি, যে আমার মাথার উপর ছায়া। তখন কর্ণকলির কানে ভেসে আসে রাজকুমারের ডাক। কর্ণকলি বলল, স্বর্ণকলি, রাজকুমার মনে হয় আমাদের ডাকছে। চল বোনো, ওদিকে গিয়ে দেখি রাজকুমার তোকে আক্রমণ করা ডাকাত দলকে ধরে নিয়ে এসেছে কিনা। স্বর্ণকলি ও কর্ণকলি এগিয়ে যায় রাজকুমারের দিকে। রাজকুমার বলল, আপনারা এখানে? আর আমি আপনাদের সারা রাজ্য জুড়ে খুঁজে বেড়াচ্ছি। কর্ণকলি বলে উঠল, রাজকুমার, ডাকাতগুলোকে কি ধরে নিয়ে এসেছ? কোথায় সেই শয়তানগুলো যারা আমার বোনটাকে এভাবে আঘাত করেছিল? তখন রাজকুমার বলল, আসলে দিদি, ডাকাতগুলো আমরা যাওয়ার আগেই কোনোভাবে টের পেয়ে গিয়েছিল। ওরা সবাই সেখান থেকে পালিয়ে গেছে। আমরা গিয়ে একটি ওকে ধরতে পারিনি। তবে দিদি, আপনি চিন্তা করবেন না, আমি সব জায়গায় লোক পাঠিয়ে দেব। ওরা যেখানেই থাকুক ধরা পড়বেই, লুকিয়ে বাঁচতে পারবে না। তখন স্বর্ণকলি বলে উঠল, রাজকুমার, এগুলো কথা পরে হবে। আপনি আমার একটি কথা রাখবেন? রাজকুমার বলল, কেন রাখবো না স্বর্ণকলি? বলো, তোমার কি কথা রাখতে হবে? আমার সাধ্য অনুযায়ী মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোমার কথা রাখতে। তখন স্বর্ণকলি বলল, আমার সঙ্গে আমার মাকে খুঁজতে আপনাকে সাহায্য করতে হবে। বেশি কিছু চাই না, এটুকুই চাই। পারবেন তো আমার সঙ্গে একটু কষ্ট করতে?
স্বর্ণকলির কথা শুনে রাজকুমারের অদ্ভুত লাগল। রাজকুমার বলল, তুমি ঠিক আছো তো স্বর্ণকলি? এটা তুমি কি বলছো? তোমাদের মা তো অনেক আগেই মারা গেছেন, তাহলে ওনাকে কোথায় খুঁজবো আমরা? তুমি কি ভেবে এসব বলছো? আমার মনে হয় তুমি এখনো পুরোপুরি সুস্থ নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। তখন স্বর্ণকলি বলে উঠল, না রাজকুমার, আমার মাথা একদম ঠিক আছে, আমার শরীরও খারাপ নয়। আমি যা বলছি সব সত্যি। আপনি যাদের কথা জানেন তারা আসলে আমার পালিত বাবা মা। আমার নিজের বাবা মা হলেন নীলাচল রাজ্যের মহারাজ ও তার ছোট রানী কথাকলি। আমি এতদিন এসব জানতাম না, কিন্তু এখন সব জেনে গেছি। আমার বাবার আগের রানী থাকা সত্ত্বেও কোনো সন্তান ছিল না, তাই তিনি আমার মাকে বিয়ে করেছিলেন। যেদিন আমার মা আমাদের জন্ম দেন সেদিন শুধু আমি একা নই, আমার সঙ্গে আমার আরও 2 ভাই জন্ম নিয়েছিল। কিন্তু আমার 3 সৎমা আমাদের সরিয়ে নিয়ে সেখানে 3টি বানর ছানা রেখে দিয়েছিল, আর আমাদের জঙ্গলে এক ঝরনার ধারে ফেলে দিয়ে গিয়েছিল। সেখান থেকেই বাবা আমাকে খুঁজে পেয়েছিলেন। রাজকুমার, ওই দিন যে মানুষটার খোঁজ করতে গিয়েছিলাম তিনি আসলে আমার জন্মধারিণী মা। তাকে খুঁজতেই আপনার সঙ্গে যেতে চাই। আপনি যাবেন তো আমার সঙ্গে? রাজকুমার বলল, অবশ্যই যাব, কেন যাব না স্বর্ণকলি? তুমি তো আমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতেই হয়, তাই না? সত্যি বলতে কি, তোমাকে দেখে আমার আগেও মনে হতো তুমি কোনো এক রাজ্যের রাজকুমারী। তারা যখন কথা বলছিল তখনই সেখানে রানীমা এসে হাজির হলেন। রানীমা বললেন, ও রাজকুমার, তোমরা সবাই তো এখানে আছো, তা বলো তো, ডাকাত দলকে কি ধরতে পেরেছ? জানতে পেরেছ কে স্বর্ণকলিকে মারতে চেয়েছিল? রাজকুমার বলল, না আম্মিজান, আমরা যাওয়ার আগেই ওরা কোনোভাবে টের পেয়ে গিয়েছিল, তাই দলবলে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, ধরতে পারিনি। তবে বেশি দিন ওরা পালিয়ে থাকতে পারবে না, আমি 4 দিকে গুপ্তচর পাঠিয়েছি। রানীমা বললেন, ঠিক আছে রাজকুমার, যেটা তোমার ভালো মনে হয় তাই করো। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমার পিতা একটি বার্তা পাঠিয়েছেন। আজই তোমাকে তার কাছে যেতে হবে, দেরি না করে এখনই লোক নিয়ে বেরিয়ে পড়ো। এই বলে রানীমা সেখান থেকে চলে গেলেন। রাজকুমার বলল, স্বর্ণকলি, আমাকে এখন বাণিজ্যে যেতে হবে, পিতার কাছে। কবে ফিরবো সেটা বলতে পারছি না। আমি যতদিন না ফিরে আসছি তোমরা কোথাও যাবে না। আমি ফিরে এসেই তোমার মাকে খুঁজে বের করব। এর মধ্যে তুমি সুস্থ হয়ে নাও। আর একটি কথা, একাই কোথাও যাবে না। এই বলে রাজকুমার সেখান থেকে চলে গেল। রাজকুমার চলে যাওয়ার পর স্বর্ণকলির মুখটা মলিন হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল, রাজকুমারের বাণিজ্যে যাওয়ার কথা শুনে আমার মনটা এত অস্থির লাগছে কেন? কবে ফিরবে রাজকুমার? রাজকুমারের অনুপস্থিতিতে আমার কেন এত খারাপ লাগছে? কেটে গেল বেশ কিছুদিন পরের কথা। স্বর্ণকলি বসে বসে রাজকুমারের জন্য অপেক্ষা করছিল। কবে রাজকুমার ফিরে আসবে সেই আশায় দিন গুনছে সে। জানি না রাজকুমার কবে ফিরে আসবে। আমার আর ভালো লাগছে না। মায়ের মুখটা বড় দেখতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল, জানি না ওনারা কেমন আছেন এখন। আমি আমার মায়ের খোঁজ পেয়েও এভাবে বসে আছি। তার কাছে না গিয়ে ভেবেই খুব খারাপ লাগছে। না না, এভাবে রাজকুমারের আশায় বসে থাকলে হবে না। আমি বরং একাই যাই। আমার মনটা রাজপ্রাসাদে একদমই বসছে না। এই সিদ্ধান্ত নিয়েই স্বর্ণকলি তার মায়ের খোঁজে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ে। সে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখতে পায় একটা গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে। স্বর্ণকলি তার কাছে এগিয়ে যায়। বৃদ্ধটি স্বর্ণকলিকে দেখে বলেন, কে তুমি মা, আর কোথায় যাচ্ছ এই পথ দিয়ে? স্বর্ণকলি বলে, বাবা, আমি স্বর্ণকলি। আমি আমার মায়ের খোঁজে বের হয়েছে। ওই জঙ্গলের পাশেই একটি কুটিরে আমার মা থাকেন। জন্মের পর থেকে আমি আমার মাকে দেখিনি। পালিত বাবা মায়ের কাছে বড় হয়েছি। এখন জানতে পেরেছি আমার আসল মা বেঁচে আছেন এবং ওই কুটিরেই থাকেন। তাই আমি তার কাছেই যাচ্ছি। কিন্তু বাবা, আপনি এখানে একা একা কেন বসে আছেন? বৃদ্ধটি দীর্ঘশ্বাস ফেলে বলেন,
আমি একজন গরিব ভিক্ষুক রে মা। আমার কোনো বাড়ি নেই, পথে পথে ভিক্ষা করে খাই। যে যা দেয় তাই খাই, আর কেউ কিছু না দিলে না খেয়েই থাকতে হয়। যা মা, তুই তোর মায়ের কাছে যা। আমি গরিব বলে কেউ কাছে আসে না, কিন্তু তুই এলি, তোর মনটা খুব ভালো রে মা। তোর উদ্দেশ্য সফল হোক, আল্লাহ তোকে সব সময় ভালো রাখুন। স্বর্ণকলি চোখ ভেজা কণ্ঠে বলে, বাবা, আপনাকে দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই নেই। আমি খালি হাতেই বের হয়েছি। ঠিক আছে বাবা, আমি এখন যাই। আপনি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই বলে স্বর্ণকলি সেখান থেকে চলে যায়। এবং যেতে যেতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। যে জায়গায় আগে ডাকাতরা তাকে আক্রমণ করেছিল সেখানে পৌঁছতেই স্বর্ণকলির মনে হঠাৎ ভয় চেপে বসে। এই জায়গাতেই তো ডাকাতগুলো আমাদের আক্রমণ করেছিল। কেন জানি না, মনের মধ্যে খুব ভয় লাগছে। কিন্তু এখন ভয় পেলে চলবে না, আমাকে সামনে এগোতেই হবে। আজ আমি আমার মায়ের সঙ্গে দেখা করবই। এই ভাবনা নিয়েই স্বর্ণকলি ভয়কে সঙ্গী করে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর অবশেষে সে সেই কুটিরটি খুঁজে পায়। কুটিরের সামনে দাঁড়িয়ে সে ডাকতে থাকে, কেউ কি আছেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? কুটিরের ভেতরে কেউ থাকলে দয়া করে বের হয়ে আসুন। কিন্তু কোনো সাড়া মেলে না। কি ব্যাপার? কুটিরে বা আশপাশে তো কাউকেই দেখছি না। তাহলে গ্রামবাসীরা যে বলেছিল আমার মা এখানে থাকেন, তারা কোথায়? স্বর্ণকলি চারদিকে খুঁজে দেখে, কিন্তু কাউকেই পায় না। মন ভার হয়ে আসে তার। হতাশ হয়ে সে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতে যেতে সে দেখে জঙ্গলের মধ্যে এক লোক কাঠ কাটছে। স্বর্ণকলি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই যে শুনছেন, ওই কুটিরে দুজন মধ্যবয়সী মহিলা থাকতেন। তারা এখন কোথায় আছেন আপনি কি জানেন? জানলে দয়া করে বলবেন, তাদের খুব দরকার আমার। লোকটি বলে, ওনারা আর এখানে থাকেন না, গ্রামবাসীরা ওনাদের এখান থেকে তাড়িয়ে দিয়েছে। শুনেছিলাম কিছুদিন আগে নাকি আমাদের রাজ্যের রাজকুমার আর তার সঙ্গীকে ওই পাগলি মানরের মা আক্রমণ করেছিল। এই ভয়ে গ্রামবাসীরা ওনাদের বের করে দিয়েছে। স্বর্ণকলি বিস্মিত হয়ে বলে, আপনি কি বলছেন? রাজকুমারের সঙ্গে তো আমিই ছিলাম। ওনারা তো আমাদের আক্রমণ করেননি। আমাদের আক্রমণ করেছিল একদল ডাকাত। তাহলে গ্রামবাসীরা ওনাদের কেন তাড়িয়ে দিল? আপনি কি জানেন তারা এখন কোথায় গিয়েছেন? লোকটি বলে, অতটা আমি জানি না বাপু, তবে আমার মনে হয় তারা নিজেদের গ্রামেই ফিরে গিয়েছে। ওদের যাওয়ার মতো আর তো কোনো জায়গা নেই। আপনি কি তাদের গ্রামের নাম জানেন? জানলে দয়া করে আমাকে বলুন। লোকটি স্বর্ণকলিকে সবকিছু খুলে বলে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি এখন যাই। এই বলে স্বর্ণকলি সেখান থেকে চলে যায়। এদিকে কর্ণকলি স্বর্ণকলিকে কোথাও খুঁজে না পেয়ে রানীমায়ের কাছে যায়। রানীমা, আপনার কাছে কি আমার বোন স্বর্ণকলি এসেছে? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কই যে গেল মেয়েটা? কই, স্বর্ণকলি তো আমার কাছে আসেনি। তবে বেশ কিছুক্ষণ আগে ওকে রাজপ্রাসাদের পিছনের গেটে বসে থাকতে দেখেছিলাম। ওখানেই হয়তো বসে আছে, গিয়ে দেখে আসো। কর্ণকলি রানীমায়ের কথা শুনে সেখান থেকে রাজপ্রাসাদের পিছনের গেটের উদ্দেশ্যে রওনা দেয়। তখন রানীমা মনে মনে বলেন, এদের দু বোনের ভালোবাসা সত্যি অনেক গভীর, যেন দুটি প্রাণ এক দেহে বাস করে। এখনকার দিনে এমন ভালোবাসা খুব কমই দেখা যায়। দোয়া করি তাদের এই ভালোবাসা সারা জীবন এভাবেই অটুট থাকুক।
এদিকে কর্ণকলি পিছনের গেটে এসে স্বর্ণকলিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। কি ব্যাপার, রানীমা তো বলেছিলেন স্বর্ণকলি এখানে বসেছিল, তাহলে কোথায় গেল? আমি তোকে কোথাও দেখতে পাচ্ছি না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, না বলেই যেখানে সেখানে চলে যায়। কে জানে এবার আবার কোথায় চলে গেল? এখন আমি ওকে কোথায় খুঁজব? এরপর স্বর্ণকলি একটি খোলা মাঠে গিয়ে পঙ্খিরাজকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর পঙ্খিরাজ সেখানে এসে হাজির হয়। বলুন মালিক, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? পঙ্খিরাজ, আমি অচিনপুরে যেতে চাই। তুমি আমাকে অচিনপুরে নিয়ে চলো তাড়াতাড়ি। ঠিক আছে মালিক, আপনি আমার পিঠে উঠে বসুন, আমি আপনাকে এক্ষুনি অচিনপুরে নিয়ে যাচ্ছি। এইভাবেই স্বর্ণকলি তার মায়ের খোঁজে অচিনপুরের দিকে পাড়ি জমায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমি স্বর্ণকলি। আমাদের এই কার্টুন গল্প আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে পরবর্তী পর্বে।